দুঃখজনক অভিজ্ঞতা আছে। বেশ কয়েক বছর আগে একসময় অনুদান কমিটিতে আমাকে রাখা হয়েছিল। ওটা তো জানেনি যে চিত্রনাট্যের ভিত্তিতে অনুদান দেওয়া হয়। তো ভালো মনে হলো, সেগুলোর নাম সুপারিশ করলাম যে এরা পেতে পারে অনুদান। পরে গিয়ে দেখি যে সব উলটপালট হয়ে গেছে। কিন্তু ওই ঘটনার পরে আমাকে এমনকি ওখানকার যে গভর্নিং বডি, সেখান থেকে আমার নাম বাদ দেওয়া হলো। মানে কোনো কিছুতে আমাকে আর রাখেনি, ডাকেনি আর। যিনি নির্মাণ করেছেন কালজীয় চলচ্চিত্র সূর্য যুগল বাড়ি, মশিউদ্দিন শাকের স্যার, ওনার সঙ্গে কথা বলবো। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন আপনি? আছি ভালোই। আপনার খবর কি, ভালো আছে? জি, আল্লাহর রহমতে ভালো আছেন। স্যার, আপনার চলচ্চিত্র যাত্রা আপনার ছোটবেলা থেকে সংক্ষিপ্ত একটু যদি বলতেন আমাদের অডিয়েন্স। ছোটবেলায় আমার জন্ম ঢাকা শহরেই, এখানেই বড় হচ্ছিলাম। কাজে ছবি দেখা তখনকার দিনে, আমার জন্ম 48 সালে। জি। তো যখন আমি মানে একটা বিশেষ বয়সে যে ছবি দেখা শুরু হলো সিনেমা হলে, তখনও আমাদের দেশে কিন্তু ছবি তৈরি হতো না। পাকিস্তানের পশ্চিম অংশ থেকে, অর্থাৎ লাহোরের তৈরি ছবি আসতো এখানে, অথবা ভারতবর্ষের ছবি আসতো, হিন্দি ছবি, বাংলা ছবি এগুলি আসতো, কিছু হলিউড ছবিও আসতো। তো সেগুলো দেখতাম আমাদের কি বলে পারিবারিক বিনোদন হিসেবে। তখন যেহেতু টেলিভিশনে ছিল না, বাবা সরকারি চাকরি ছিলেন, মাসের মধ্যে আমরা 2-3 দিন হয়তো ছবি দেখতে যেতাম বিভিন্ন সিনেমা হলে। তখন গুলিস্তানও নতুন হয়েছে, আর পুরনো কিছু সিনেমা হল তো ঢাকায় ছিল, ওসব হলে ছবি দেখতাম। তখন থেকে এই ছবি মাধ্যমটা আমাকে খুব আকর্ষণ করতো। আমার কাছে দারুণ মনে হতো যে তখন তো নতুন টেকনোলজি। হ্যাঁ, যে একটা ঘরে ঢোকার পরেই ঘরটা অন্ধকার হয়ে গেল, পর্দার মধ্যে অন্য একটা জগৎ শুরু হয়ে গেল। এটা আমার খুব ভালো লাগতো। কিন্তু এটা খুব বেশি দিন স্থায়ী হয়নি আমার দেশে আনন্দ, কারণ আমার বাবা অল্প বয়সেই মারা গিয়েছিলেন ক্যান্সার হয়ে। তো তিনি যেহেতু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সরকারি চাকরি ছিলেন তিনি, আমাদেরকে চলে যেতে হয় গ্রামে। আমরা 4 ভাই বোন ছিলাম, আমার মা সহ। আমাদের গ্রামে আমাদের কিছু জমি জমা আর ঘর ছিল, সেখানে আমার দাদি থাকতেন আর কি, বিধবা দাদি। তো সেইখানে যে আমি ওই সিনেমা না দেখার যে অভাবটা খুব অনুভূত হতো আর কি আমার। তো সেটা কিছুটা হয়তো আমি যখন গল্পের বই পড়তাম, আমাদের ঘরে প্রচুর গল্পের বই ছিল, গল্পের বইগুলো পড়ার সময় মনের চোখে মনে হতো আমি যেন সিনেমার আকারে সেগুলো দেখতে পাচ্ছি আর কি, একদম বাস্তব দৃশ্য মনে হচ্ছে সিনেমার পর্দায় আমি দেখতে পাচ্ছি। তো আমাকে যদি আমার বাবা ছোটবেলায় আমাকে বলতেন আমাকে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু একই সাথে আমার মনে হতো যে বড় হয়ে যদি সিনেমা কি করে বানায় জানতে পারি, তাহলে আমি চেষ্টা করবো সিনেমা বানানো যায় কিনা। এবং তখনই কিছু গল্পের বই পড়ে আমার খুব ওই ইচ্ছেটা আরও শক্ত হয়েছিল। যেমন একজন আত্মীয় আমাকে এনে দিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটা, সেটা পড়ে আমার মনে হয়েছিল এটাকে আমি ছবি করবো। কিন্তু আমি তখন জানতাম না যে সত্যজিৎ রায় এই ছবি বানিয়ে পৃথিবী জয় করে ফেলেছেন, জানতাম না। তারপর ক্লাস 8-এ থাকতে সূর্য যুগল বাড়ি বইটাও পড়া হয়েছিল, তো সেটাও আমি ভেবেছি যে এটা ছবি করা যায় কিনা। কারণ গ্রামকে আমি যতটা কাছে থেকে দেখেছি, যেহেতু আমি ছোটবেলা থেকে গ্রামে ছিলাম না, জন্মাইনি, যে গ্রামকে কিন্তু আমার দেখার চোখটা একটু অন্যরকম ছিল, একদম নতুন করে দেখা। সেটা কিন্তু গ্রামের থেকে দেখার চেয়ে একটু আলাদা। যেহেতু আমি ছোটবেলায় শহরের মানুষ হয়েছিলাম, গ্রামে যখন গেলাম তখন খুব কৌতূহল নিয়ে দেখতাম সব কিছু। তো সেই দিক থেকে আমার মনে হলো যে এই গল্পটা আমি হয়তো ভালো করে ফুটিয়ে তুলতে পারবো, এটা আমার ভেতরে একটা বিশ্বাস জন্মেছিল। তো যা হোক, তারপরে তো স্কুল পড়া শেষ হলো, কলেজে পড়লাম, ঢাকা কলেজে পড়লাম। তারপর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, তখনকার দিনে তো বুয়েট নামটা ছিল না, পাকিস্তান আমল। তো কিন্তু সবেমাত্র বিশ্ববিদ্যালয় হয়েছে আর কি কয়েক বছর আগে। এটা ছিল তখন পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো সেখানে আমি স্থাপত্যের ছাত্র হিসেবে পড়াশোনা শুরু করি। একই সাথে ওই ছবির চিন্তাটা আমার মাথায় ছিল, কাজে ছবি বানানোর জন্য কি কি করা দরকার, কি জানা দরকার, সেই ঔৎসুক্যটা আমার মধ্যে কাজ করতো। আমি যেখানে খুঁজে পেতাম কোনো একটা বইটেই যে সিনেমা সম্পর্কে সিরিয়াস কিছু লেখা আছে, আমি পড়তাম। এভাবে এক সময় আমি এদেশে যে চলচ্চিত্র সংসদ আন্দোলন শুরু হয়েছিল তখন 63 সালে, সেটার একজন পুরোধা ব্যক্তি ছিলেন মোহাম্মদ খসরু, তার সাথে আমার পরিচয় ঘটলো এবং বলতে গেলে তার সাথে হয়ে গেলাম আর কি। আমরা ওই চলচ্চিত্র সংসদ থেকে, ওর নাম ছিল পূর্ব পাকিস্তান চলচ্চিত্র সংসদ, যেটা পরে নাম অবশ্য পরিবর্তন হয়েছিল, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ নাম হয়েছিল স্বাধীনতার পরে। তো সেটার সদস্য হয়ে গেলাম।
পৃথিবীর বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো আছে তারা তাদের মিলনায়তনগুলোতে ছবি দেখায়, সেগুলো ছবি দেখার সুযোগ হতো। তো কর্মজীবনে ঢোকার পরে কয়েক বছর পরে আমাদের দেশে অনুদান প্রথা চালু হলো ছবিতে। এইটা আমাদের একটা দাবিও ছিল চলচ্চিত্র সংসদ আন্দোলন থেকে। তো সে বছর আমি যেটা করলাম, সূর্য দিগল বাড়ি থেকে চিত্রনাট্য রূপ দিয়ে এটা জমা দিলাম। আমার সাথে নিয়েছিলাম আরেকজন, আমার খুব সিনিয়র একজন ছিলেন চলচ্চিত্র সংসদ আন্দোলনে, তিনিও জড়িত ছিলেন, শেখ নিয়ামত আলী। ওনারও খুব ইচ্ছে ছিল সিনেমা বানাবার, তো তাকেও আমি সাথে নিয়েছিলাম। তিনি পেশায় ছিলেন একজন অ্যাকাউন্টেন্ট, ফলে আমাদের ছবির যে টাকা পয়সা হিসেব টিসেব খরচ এগুলো খুব ভালো দেখতে পারতেন উনি, এবং ওটাই বেশি পছন্দ করতেন। পরিচালনার দায়িত্বটা পুরোটা আমাকেই নিতে হয়েছিল আর কি। তো যাই হোক, আমি তাকে অসম্মান করিনি, তাকে পরিচালক হিসেবেই নাম রেখেছিলাম, আমরা দুজন পরিচালক আর কি। তো কিন্তু আমাদের এই অনুদানের যে পয়সাটা পাওয়া গিয়েছিল তার পরিমাণ এত কম ছিল, মানে ক্যাশ অ্যান্ড কাইন্ড মিলে মাত্র 2.5 লক্ষ টাকা ছিল। কিন্তু ছবি বানাতে যে আমাদের 10 লাখ টাকার উপরে লেগেছিল, ফলে বাদ বাকি টাকাটা নানানভাবে জোগাড় করা, ধার দেনা, অনেক কিছু করতে হয়েছিল আর কি, এবং এতে অনেক সময়ও লেগেছিল। 3 বছরের বেশি সময় লাগিয়ে এই ছবি শেষ হয়, এবং 1979 সালের এই ডিসেম্বর মাসেই 30 তারিখে ওটা মুক্তি পেয়েছিল। বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? বর্তমান অবস্থা তো খুব একটা আশাব্যঞ্জক নয় আমি বলবো, কারণ আমি যেভাবে চলচ্চিত্রকে দেখি সেটা হচ্ছে যে সারা পৃথিবীর যে চলচ্চিত্র ঐতিহ্য তার একটা অংশ যদি আমি হয়ে উঠতে না পারি, আমার দেশের চলচ্চিত্র যদি তার না হতে পারে, তাহলে আমি বলবো না যে আমরা সফল হয়েছি আর কি। সেখানে আমাদের অনেক ফারাক রয়ে গেছে, আমরা অনেক পিছিয়ে আছি আর কি। তো সেটি করতে গেলে একটা কথা যেটা, যে অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা ছবি করতে এসে ওই পয়সা কড়ির অভাবে ছবিটা করতে পারেন না। মানে যারা ছবি টাকা লগ্নি করতে চান তারা, আমি তাদেরকে দোষ দিই না, তারা নিশ্চয়ই চাইবেন যে তাদের 10 টাকা ফিডব্যাক মানে এবং সাথে একটা ভালো পরিমাণ লাভ মুনাফা আসুক, সেটা তারা চাইবেনই। সুতরাং এটার আমার মনে হয় সমাধান হতে পারে যদি অনুদান প্রথা যেরকম কিছুটা হলেও কাজ হচ্ছে, কিন্তু এটাকে যদি আমার মতে একদম জাতীয়করণ করা যেত ছবি বানানোটাকে, যে একদম সমস্ত খরচটাই সরকারি, এবং এর যা মুনাফা টানাফা সেগুলো সরকারের কোষাগারেই যাবে। যারা চলচ্চিত্রে কাজ করবেন, পরিচালক থেকে শুরু করে সবাই, তারা এটার হয়তো একটা লভ্যাংশ কিছুটা পেতে পারেন। সেই এরকমভাবে যদি হতো, এবং সেটি করতে গেলে আমার মনে হয় খুব সব কিছু খোল নলচে পাল্টে ফেলতে হবে আমাদের। এখন যেরকম তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে চলচ্চিত্র, বা হয়তো সংস্কৃতি মন্ত্রণালয়ের ইয়েতে কিছুটা আছে, এগুলো না করে চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় করতে পারলে অনেক ভালো হতো। এটা আপনার সাথে আমি একমত। আমি এটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্র যেন আলাদা ডিভিশন থাকে। কেন আমরা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকি, এটা আমি অনেক বলেছি, আমাদের পরিচালক সমিতি অনেক জায়গায় বলি। আপনার সাথে আমি সম্পূর্ণ এক। অনুদান প্রদানটা অবশ্যই ভালোর জন্য, যেটা আপনারাও এর আগে ইতিপূর্বের সফল পেয়েছেন। তো বর্তমানে কি হচ্ছে, অনুদান নিয়ে যারা দলীয়করণ করা হয়, যে কোনো একটা দল ক্ষমতায় আছে, তার দলে যারা আছে তারা এই টাকাকে করে খাওয়ার জন্যই মূলত একটা শ্রেণী আছে যারা এগুলোই করে, লুটপাট করে। এই বিষয়ে আপনার মন্তব্য কিভাবে? এই বিষয়ে আমার খুব একটা দুঃখজনক অভিজ্ঞতা আছে। বেশ কয়েক বছর আগে একসময় অনুদান কমিটিতে আমাকে রাখা হয়েছিল। তো ওটা তো জানেনি যে চিত্রনাট্যের ভিত্তিতে অনুদান দেওয়া হয়। তা আমরা সবগুলো চিত্রনাট্য পড়লাম, পড়ে টরে যে কটাকে মনে করলাম যে উপযুক্ত ভালো মনে হলো, সেগুলোর নাম সুপারিশ করলাম যে এরা পেতে পারে অনুদান। পরে গিয়ে দেখি যে সব উলটপালট হয়ে গেছে, তারা পাননি, অন্য কারা যেন পেয়েছেন আর কি। তো আমার খুব খারাপ লাগলো, মানে আমি খুব কৌশলে জানার চেষ্টা করলাম যে কেন এটা হয়েছে। তো যেটুকু জানতে পারলাম যে ওখানকার আমলাদের মধ্যেই অনেকের এটা মানে কি কুকর্মই বলা চলে, তারাই পুরো ফলাফলটাকে পাল্টে দিয়েছেন কিছু টাকা পয়সার বিনিময়ে। এবং তাৎক্ষণিকভাবে আমি ওখান থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করে চলে আসি, যে আমি এই সময়ের মধ্যে থাকতে চাই না। এবং তার ফলাফল হিসেবে আবার দেখা গেল যে বিভিন্ন জায়গায় যেখানে আমার কিছুটা বিচরণ ছিল, যেমন ধরুন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় থেকে যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট যেটা করা হয়েছিল, সেটার প্রথম মানে চলচ্চিত্র বিভাগের প্রথম কোর্স পরিচালক আমাকে নিয়োগ করা হয়েছিল আর কি।
শেষে দেখা গেলো যে প্রথম এবং চতুর্থ কোর্স আমি করেছিলাম, কিন্তু ওই ঘটনার পরে আমাকে এমনকি ওখানকার যে গভর্নিং বডি হ্যাঁ সেখান থেকে আমার নাম বাদ দেওয়া হলো, মানে কোনো কিছুতে আমাকে আর ডাকেনি আর কি। খুবই দুঃখজনক। তো এই হচ্ছে এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম, মানে আপনি উচিত কথা বলবেন বা সৎভাবে তবে একটা জিনিস, একটা ফিল্ম মেকারের নীতি নৈতিকতা মূল্যবোধ বা আপনার যে সৎভাবে চলা, এটাই কিন্তু আদর্শ হওয়া উচিত। আমি তো মনে করি যে সব শিল্পেরই তাই আদর্শ। জি তো চলচ্চিত্র যদি সত্যি আমরা শিল্প মনে করি, রাইট, আর্ট এটা, জি আর্ট। তাহলে যে কোনো আর্টিস্টকেই তার সেই যে নৈতিক চরিত্র সেটা অবশ্যই ভালো থাকতে হবে, কারণ তিনি তো নৈতিকতার কথাই তো বলবেন। হ্যাঁ তিনি শুভ কি করে বিজয়ী হবে, অশুভ কি করে পরাজিত হবে, রাইট রাইট, সেটাই তো উনি ছবিতে দেখাবেন, শিক্ষা দেবেন। তো তাহলে নিজেই যদি অন্যরকম হন তাহলে কি করে পারবেন সেটা? বিষয়টা এটাই, আমাদের চলচ্চিত্রটা এইভাবেই ধ্বংসের মুখে চলে গেছে। আর স্যার আপনার কাছে সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যেটা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে, ক্যামেরা দিকে লেন্সের দিক থেকে। চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে বলার ধৃষ্টতা আমার হয়তো দেখানো ঠিক হবে না, তবে আমি যেভাবে নিজেকে দর্শক হিসেবে তৈরি করার চেষ্টা করেছিলাম, আমি শুধু সেটুকুই আবার পুনরাবৃত্তি হলেও বলবো যে ভালো ছবি দেখতে হবে। একটা কথা আমি শুনেছিলাম, আমার এক শিক্ষক বলেছিলেন, তিনি সঙ্গীত বিষয়ক শিক্ষক ছিলেন। আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের ছাত্র ছিলাম, আমাদের একটা বিষয় ছিল মিউজিকোলজি। তিনি প্রথম ক্লাসে এসে আমাদের বলেছিলেন যে তুমি যদি মিউজিক শিখতে চাও তাহলে তোমাকে কিন্তু যে যন্ত্রটা তুমি বাজানো শিখতে চাও সেই যন্ত্রটা বাজাতে হবে তোমাকে। দ্য অনলি ওয়ে টু লার্ন হাউ টু প্লে এ ভায়োলিন ইজ টু প্লে এ ভায়োলিন, এই কথাটা উনি বলেছিলেন। তো সেই থেকে আমি এটা মনে করি যে যে জিনিসের স্বাদ পেতে চায় সেটা যদি, বা সে সুস্বাদু একটা কিছু করতে চায়, তাহলে সেই সুস্বাদু জিনিসগুলোর স্বাদ তাকে পেতে হবে আগে। অর্থাৎ ভালো ছবি আপনাকে দেখতে হবে, ভালো ছবি দেখতে দেখতে আপনি ভালো দর্শক হবেন, আপনার রুচি উন্নত হবে, তখনই কিন্তু আপনি যে ছবি করার ক্ষেত্রে হাত দেন, সেটা যেভাবেই হোক, পরিচালক হন বা সঙ্গীত পরিচালক হন, একজন ক্যামেরাম্যান হন, একজন অভিনেতা হন, অভিনেত্রী হন, যাই করতে চান না কেন, আপনার ভেতরে সেই বোধ যখন কাজ করবে তখনই কিন্তু আপনি সেই কাজে সফলতা লাভ করবেন। এটাই আমার দর্শকের কাছে বলার বিষয়বস্তু ছিল। এখন তো হলের সংখ্যা অনেক কমে গেছে, কাজেই আমি জানি না যে হল সম্পর্কে কি বলা যাবে, কারণ হলের যারা মালিক তাদের নীতি কেমন, তারা কোন ধরনের ছবিকে প্রাধান্য দেন সেটা সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই। যেটুকু আমি লোক মুখে শুনি আর কি, তারাও ওই ব্যবসা সফল ছবিগুলোকে যেভাবে দেখেন, কিন্তু শিল্প সফল ছবিগুলোকে হয়তো সেভাবে ঠিক দেখেন না। কাজেই এখানে হল মালিকদের কাছে আমি বড়জোর হয়তো অনুরোধ করতে পারি তাদেরকে যে আপনারা একটু শিল্পমণ্ডিত ছবিগুলোকে একটু পৃষ্ঠপোষকতা করবেন, তাহলে আমাদের দেশের মানুষ তারা এই সুযোগ পেয়ে ভালো ছবি দেখার ভালো দর্শক তৈরি হবে এদেশে, এবং তখনই আপনার ভালো ছবিও কিন্তু ব্যবসা করতে পারবে যদি দর্শক ভালো হয়। তো দর্শক, পরিশেষে একটি কথাই বলতে চাই যে আপনি অনেক ছবি বানিয়েছেন বা অনেক ছবি নির্মাণ করেছেন, তার মধ্যে বেঁচে থাকা নয়, ছবির মধ্যে যদি ছবি হয়, যেমন আমাদের স্যার সূর্য দিগলবাড়ি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন যেটা হয়তো যুগ যুগ হাজার বছর ধরে বেঁচে থাকবে আপনার আমার মাঝে। এরকম কোনো শৈল্পিক চলচ্চিত্র যদি একটি তৈরি করা হয়, সেটাই আপনাকে অমর করে রাখবে যুগ যুগ ধরে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন এবং আমাদের সিনেলাভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।